অ্যাডলফ হিটলার বিশ্বজুড়ে একসাথে আলোচিত, সমালোচিত ও যুদ্ধ অপরাধে অভিযোগে ঘৃণিত ব্যক্তির নাম। এখনও ইতিহাসে কুখ্যাত এই ব্যক্তিকে নিয়েই গবেষকদের গবেষণার অন্ত নেই। ইতিহাস বলে হিটলার ছিলেন চরম ইহুদি বিদ্বেষী ও চরম মাত্রার নৃশংস হত্যাকারী। ধ্বংসের মূর্ত প্রতীক রূপে যদি রক্ত মাংসের কোনো মানুষের নাম নির্দেশ করতে হয়, তবে মানব সভ্যতার ইতিহাসে সেই ঘৃণালিপ্ত নামটির নাম নিঃসন্দেহে অ্যাডলফ হিটলার। তার কীর্তি, যা ইতিহাসে পৃথিবীর সবচাইতে ঘৃণ্য ও নিষ্ঠুরতম কুকীর্তি রূপে চিহ্নিত হয়ে আছে, তা স্মরণ করতে গেলেও শরীর শিহরিত হয়। অর্থ সম্পদ, পারিবারিক আভিজাত্য এবং শিক্ষা দীক্ষা নিয়ে মানুষটি একটি বিধ্বংসী বিশ্বযুদ্ধের স্রষ্টা হতে চেয়েছিলেন। সমগ্র জার্মান তথা পৃথিবীর ভাগ্যবিধাতা পৃথিবীজোড়া মানব জাতিকে পদানুগত করার অভিসন্ধি নিয়েই লক্ষ লক্ষ মানুষকে নির্বিকারে হত্যা করেছিলেন। বস্তুত হয়ে উঠেছিলেন বিশ্বের ত্রাস। মানুষটি পৃথিবী জুড়ে জ্বালিয়েছিলেন ধ্বংসের দাবানল। কে তাকে শক্তি জুগিয়েছিল? পৃথিবীর অধীশ্বর হওয়ার অভিযানে তার অদম্য মনোবল, ব্যক্তিত্ব আর আকাশ সহ উচ্চাকাঙ্ক্ষাই তাকে শক্তি জুগিয়েছে। অথচ এই দুর্বল সহজাতকে নিয়ে জন্মে কোনো মানুষ ইতিহাসে স্মরণীয় কৃতি স্থাপন করে সহজে হয়ে উঠতে পারতেন মানব জাতির প্রাতঃস্মরণীয় ও গৌরবের অধিকারী ব্যক্তিত্ব। অস্ট্রিয়া ও ব্যাভারিয়ার মাঝামাঝি ডোনাউয়ের শহরতলিতে 1889 খ্রিস্টাব্দে 20 এপ্রিল জন্ম নিয়েছিলেন হিটলার। তার পিতা ছিলেন একটি সরকারি প্রতিষ্ঠানে কনিষ্ঠ কর্মী। 3 পত্নী আর তাদের সন্তানদের নিয়ে অর্ধাহারে ও অনাহারের মধ্যে দিন কাটাতেন। হিটলার ছিলেন তার পিতার তৃতীয় পত্নীর তৃতীয় সন্তান। ছেলেবেলাতেই হিটলারের পরিণত জীবনের স্বরূপ ফুটে উঠেছিল তার আচার আচরণ এবং কাজকর্মের মধ্যে দিয়ে। তিনি ছিলেন অসম্ভব এক জেদি আর নিষ্ঠুর প্রকৃতির লোক। শুনলে অবিশ্বাস্য বলে মনে হবে, পড়াশোনার মেধা থাকলেও তিনি আঁকার ব্যাপারে ছিলেন অত্যন্ত আগ্রহী। তিনি শৈশব থেকে ছবি আঁকতে পছন্দ করতেন। 6 বছর বয়সে হিটলারকে ভর্তি করে দেওয়া হয়েছিল স্থানীয় অবৈতনিক স্কুলে। কোনো রকমে স্কুলে পাঠ সংগ্রহ করেই ছবি আঁকার সরঞ্জাম নিয়ে বসে পড়তেন। তার বাবার ইচ্ছা ছিল স্কুলে পড়া শেষ করে হিটলার কোনো কাজকর্মে ঢুকে পড়বেন এবং সংসারের ভার কিছুটাও লাঘব হবে তার। বাবার ইচ্ছার কথা জানা সত্ত্বেও হিটলার 11 বছর বয়সেই স্কুলে পাঠ চুকিয়ে দিয়েছিলেন। পাকাপাকিভাবে ঠিক করলেন তিনি ছবি আঁকাতে মনোযোগ দিবেন এবং হবেন নামকরা চিত্রশিল্পী। এই উদ্দেশ্য স্থানীয় আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা দেন, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। ফলে আর্ট স্কুলে শিক্ষা লাভের ইচ্ছা ওখানেই ইতি টানতে হলো। সংসারের অভাব অনটন এড়িয়ে থাকা সম্ভব ছিল না তার, তাই বাধ্য হয়ে চাকরি সন্ধান করতে লাগলেন। সন্ধানে যখন অন্য হয়ে ঘুরছেন, সেই সময় মারা যান তার মা। একমাত্র মায়ের বন্ধনই সংসারের সঙ্গে যুক্ত রেখেছিলেন তাকে। এবার সেই বন্ধন ছিন্ন হতে স্বাধীন জীবনের দ্বার খুলে গেল তার সামনে। ভাগ্য অন্বেষণে চলে এলেন ভিয়েনায়। অচেনা অচেনা জায়গা শুরু হলো তার কঠোর জীবন সংগ্রাম। হিটলারের ভিয়েনা জীবন শুরু হলো দিনমজুরি কাজ দিয়ে। কিছুদিন পর আরম্ভ করলেন মাল ভাঙার কাজ। এরপর ধরলেন রং বিক্রির ব্যবসা। এত সব করেও যখন দুবেলার অন্য সংস্থান হচ্ছে না, সেই সময় মাথা খাটিয়ে রোজগারের সহজ একটা পথ বের করলেন। হিটলারের আসল চরিত্র সত্যিকার অর্থে ওই সময় থেকেই আত্মপ্রকাশ পেতে শুরু করলো। হিটলার অশ্লীল ছবি এঁকে গোপনে বিক্রি আরম্ভ করলেন। এই সময় হিটলারের মন আরও একটি বিষয়ের সন্ধান লাভ করলো। নানা কারণে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ জেগে উঠতে লাগলো তার মনে। সেই সময় জার্মানি ব্যবসা ক্ষেত্রে ইহুদিরা ছিল সংখ্যাগরিষ্ঠ। অধিকাংশ কলকারখানা, সংবাদপত্র ইত্যাদি মালিকানা ছিল ইহুদিদের দখলে। তারাই বলতে গেলে দেশের অর্থনীতি অনেকটা নিয়ন্ত্রণ করত। খাটাখাটুনি কাজে নেমে এই ব্যাপারটা যখন ধরা পড়লো হিটলারের কাছে, হিটলার বিষয়টি ভালোভাবে গ্রহণ করতে পারলেন না। জার্মানদের দেশে বসে তাদের উপর ইহুদিরা প্রভুত্ব করবে, একজন খাঁটি জার্মান হয়ে কি করে তিনি সেটা মেনে নেবেন? দুঃখ কষ্টের বোঝা যদি কিছুটা লাঘব হয়, এই আশা নিয়ে হিটলার ভিয়েনা ছেড়ে মিউনিকে এলেন 1912 সালে। কঠোর সংগ্রামের মধ্যে কাটলো আরও 2 বছর।
28 জুলাই 1914 খ্রিস্টাব্দে ইউরোপে বাঁধল প্রথম বিশ্বযুদ্ধ। এতদিন যেন বাঁচার মতো একটা পছন্দ মতো পথ পেয়ে গেলেন হিটলার। সেই যুদ্ধে তিনি সৈনিক হিসেবে যোগ দিলেন। প্রথম বিশ্বযুদ্ধে হিটলার যথেষ্ট সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন, কিন্তু তার কোনো পদোন্নতি হয়নি। যুদ্ধ শেষে দেশ জুড়ে তীব্র হাহাকার, অভাব আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এই সুযোগের মধ্যেই জন্ম নিয়েছিল নানা রাজনৈতিক দল আর বিপ্লবী সংগঠন। বিরুদ্ধ শক্তির এই ঘাঁটিগুলোর উপর গোয়েন্দাগিরি করা কাজে কর্তৃপক্ষ হিটলারকে নিয়োগ দিয়েছিল। দেশের সেই সময় লেবার পার্টি ছিল সবচেয়ে বড় আর শক্তিশালী। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হিটলার প্রথমে সাধারণ সদস্য হিসেবে এই দলে নাম লেখান। আশ্চর্য কর্মকুশলতার গুণে বছর না ঘুরতে তিনি হয়ে ওঠেন সেই পার্টির প্রধান। আবার তার উদ্যোগে দলের নতুন নাম হলো ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি। পরবর্তীকালে হিটলারের এই দলেরই নাম হয়েছিল ন্যাৎসি পার্টি। পার্টির প্রধান হিসেবে হিটলার প্রথমে জনসাধারণের কাছে 25 দফার এক কর্মসূচি পেশ করেছিলেন। এতে তিনি প্রধানত যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন তা হলো জার্মান জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। কিন্তু প্রত্যক্ষভাবে প্রকাশ না করলেও তার উদ্দেশ্য যে সমস্ত অধিকার জার্মানদের হাতে কেন্দ্রীভূত করা হয় তা অপ্রকাশ্য থাকল না। 1920 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি ন্যাৎসি দলের এক কেন্দ্রীয় সভায় হিটলার তার 25 দফার দাবি উপস্থাপন করেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে বসলেন হিটলার, সেটি হলো স্বস্তিকা চিহ্নিত দলের পতাকা প্রকাশ করলেন। জার্মান জাতির আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে ন্যাৎসি দল খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে সমর্থন হলো। 3 বছরের মধ্যেই সদস্য সংখ্যা প্রায় 60,000-এ পৌঁছালো। স্বাভাবিকভাবেই জার্মান রাজনীতিতে ন্যাৎসি দল গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে বসল। মিউনিকে প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দল যাতে না থাকে সে উদ্দেশ্যে হিটলার ইতিমধ্যে গোপন ষড়যন্ত্র লিপ্ত হয়েছিলেন, কিন্তু তার এই ষড়যন্ত্র ব্যর্থ হলো। তিনি গ্রেপ্তার হন। বিচারের পর তাকে 1 বছরের জন্য ল্যান্ডসবার্গে এক পুরনো দুর্গে বন্দী করে রাখা। কারাবাস থেকে মুক্তি লাভের পর পূর্ণ শক্তিতে রাজনৈতিক কাজে ঝাঁপিয়ে পড়লেন হিটলার। তার দলের মতবাদ আগের চাইতে আরও বলিষ্ঠ ও দীপ্ত ভঙ্গিতে প্রচার করতে শুরু করলেন। দেখতে দেখতে তিনি জার্মানদের মনে স্থান করে নিয়েছিলেন। জনপ্রিয় নেতা হিসেবে খ্যাতিমানও অর্জন করেছিলেন। জার্মান যুবদলরা দলে দলে ন্যাৎসি দলে নাম লেখাতে লাগলো। 1933 খ্রিস্টাব্দে জার্মানিতে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিপুল সংখ্যক ভোটে হিটলারের ওয়ার্কার্স দল বিজয় লাভ করে, তবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারল না। পার্লামেন্টের মোট আসন সংখ্যা ছিল 647টি, তার মধ্যে তার দল পেল 288টি। এই নির্বাচনের ফল থেকে হিটলার যে শিক্ষা লাভ করলেন তা হলো ক্ষমতা দখল করতে হলে কেবল নির্বাচনের দিকে তাকিয়ে থাকলে হবে না, অন্য পথ অবলম্বন করতে হবে। ওইবার কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় হিটলার পার্লামেন্ট ভেঙে দিলেন। তারপর সম্মতি ধারণ করলেন তিনি। শুরু করলেন ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র। কিছুদিনের মধ্যেই বিরোধী দলের প্রথম সারির অনেক নেতা খুন হন। মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে অনেককে জেলবন্দি করা হয়। হিটলার কিন্তু ওখানেই থেমে থাকলেন না। বিরোধী দলের মধ্যে কৌশলে নিজেদের দলের লোক ঢুকিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন। হিটলারের এই চক্রান্তে অল্প সময়ের মধ্যেই বিরোধী পক্ষ একরকম নিশ্চিহ্ন হয়ে গেল। অনিবার্যভাবে তিনি হয়ে উঠলেন ন্যাৎসি দলের সর্বেসর্বা এবং সেই সঙ্গে সমগ্র জার্মানি ভাগ্য নিয়ন্ত্রণকারী। হিটলারের এই অসম্ভবকে সম্ভব করে তুলেছিল তার 25 দফা কর্মসূচির প্রধান বিষয়, তা হলো ইহুদি বিরোধিতা। সুকৌশলে জার্মানদের মধ্যে ইহুদি বিদ্বেষী বীজ রোপণ করেন। রাতারাতি এভাবেই তিনি তার মনোবাসনা পূরণ করেছিলেন। তার ন্যাৎসি বাহিনীকে তিনি দেশ থেকে ইহুদিদের বিতরণের উপযুক্ত করে গড়ে তুলেছিলেন। পরের ধাপেই 1934 খ্রিস্টাব্দে হিটলার রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সঙ্গে সামরিক শক্তিকেও কক্ষিগত করলেন। তিনি হলেন সেনাবাহিনীর প্রধান। তার অন্য নাম হলো ফুয়েরার অফ জার্মান, অর্থাৎ জার্মানির নেতা। পূর্ণ ক্ষমতাকে কায়ত্ত করে হিটলার এবার দেশ জুড়ে ব্যাপক ইহুদি বিদ্বেষের চাষ শুরু করলেন। দেশে বিভিন্ন প্রান্তে ঘুরে জ্বালামি বক্তৃতার মাধ্যমে জনগণকে বোঝাতে শুরু করলেন দেশের প্রধান শিল্প বাণিজ্য ইহুদিদের দখলে। তাদের জন্যই জার্মানরা নিজেদের দেশে কোণঠাসা হয়ে আছে, আর সমস্ত সুযোগ সুবিধা একচাটিয়া ভোগ দখল করে আসছে ইহুদিরা। জার্মান জাতির সমস্ত দুঃখ কষ্টের জন্য দায়ী ওই ইহুদি গোষ্ঠী। এই প্রচারের ফলাতেও বিলম্ব হলো না। দেশের নানা প্রান্তে ইহুদিদের নির্যাতনের বিচ্ছিন্ন ঘটনা ঘটল প্রথমে, তারপর শুরু হল পরিকল্পিতভাবে সংগঠিত আক্রমণ, লুটতরাজ ও হত্যা। এইভাবেই দেশ জুড়ে নির্যাতন শুরু করে ইহুদিদের দেশ থেকে বিতাড়িত করে। এই ছিল হিটলারের প্রধান উদ্দেশ্য। 1935 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন চালু করা হয়। নাগরিকদের দুটি ভাগে ভাগ করে ফেলেন হিটলার। জার্মানদের নাম হলো জেন্টিল আর ইহুদিদের নাম হলো জু। হিটলার ঘোষণা করলেন জার্মানরা হলো পৃথিবীর আদি সভ্যজাতি, আশ্চর্য বংশোদ্ভূত। ইহুদিরা অনার্য, জার্মানদের দেশে বসবাসকারী মাত্র। আর্যদের প্রয়োজনে অনার্যদের এদেশ ছেড়ে দিত। হিটলারের বিভিন্ন প্ররোচনার দেশ জুড়ে মাথাচাড়া দিল তীব্র ইহুদি বিদ্বেষ। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের রাজনীতির ক্ষেত্রে
জার্মানি কোণঠাসা হয়ে পড়েছিল। পরাজয়ের পর ইউরোপের মিত্রপক্ষ ও জার্মানদের মধ্যে যে চুক্তি হয়েছিল তা হলো ভার্সাই চুক্তি। এই চুক্তির ফলে জার্মানিদের সমস্ত ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল। ক্ষমতায় আসার পর থেকেই এই অস্বস্তিকর অবস্থার অবসান ঘটিয়ে ক্ষমতাকে পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হয়ে উঠেছিলেন হিটলার। তিনি ধীরে ধীরে নিজেদের শক্তি ও ক্ষমতার বিস্তারের সঙ্গে সঙ্গে ভার্সাই চুক্তির শর্তগুলি অস্বীকার করতে শুরু করেছিলেন। এভাবেই অগ্রসর হয়ে একসময় তিনি নিজেকে জার্মানির অবিসাংবাদিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে তিনি জার্মানির ফুয়েরার বা প্রধান রূপে ঘোষণা করলেন। তিনি সুকৌশলে পাকাপোক্ত করে নিলেন নিজেকে এবং নিজের জার্মানি জাতির পরিত্রাণ ও ভাবমূর্তিটি। দেশে নানাবিধ অভাব অভিযোগ, দরিদ্র, ক্রমবর্ধমান বেকারত্ব, মোট কথা জার্মানিদের সর্বপ্রকার দুরবস্থায় সুযোগ করে দিয়েছিলেন দেশের এই বর্তমান শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। সুতরাং জার্মানদের ভাগ্য ফেরাতে হবে, তাদের বিতরণের মাধ্যমে বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব। এই কথা নানাভাবে প্রচার করে হিটলার নিজের আসনটি নির্দিষ্ট করে নিলেন। সুপরিকল্পিতভাবে হিটলার তার দেশের সামরিক শক্তির ভিত্তির দিকে সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন। কয়েকজন সুদক্ষ সমন্বয়ক ও প্রচারবিদকে সহযোগী হিসেবে পেতেও তার বিলম্ব হলো না। তারপর তাদের সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ করলেন। ভার্সাই চুক্তি যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু পদদলিত করে হিটলার তরফভাবে রাইসল্যান্ডের অধিকারে নিলেন। তারপর অস্ট্রিয়া আর ইতালিকেও ঐক্যসূত্রে আবদ্ধ করলেন। সেই সময় মুসলিম ছিলেন ইতালির সার্বাধিনায়ক। তার নেতৃত্বে ফ্যাসিবাদী শক্তি ও নেতৃত্বে জার্মানি বিশ্বজয়ের পরিকল্পনার ছক এঁকেছিলেন। সেই সূত্র ধরে ইতালি প্রথমে আলবেনিয়া ও পরে ইথিওপিয়ার কিছু অংশ দখল করে নিল। অপর পাশে হিটলার ডানজিক ও পোলিশ করিডোর দাবি করে বসলেন পোল্যান্ডের কাছে। তার উদ্দেশ্য সৈন্য সমাবেশ করে এই অঞ্চলটি থেকে সুরক্ষিত করা। হিটলারের এই অযৌক্তিক দাবি সঙ্গতভাবেই পোল্যান্ড সরকার প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। জার্মানির সামরিক শক্তি সম্পর্কে পোল্যান্ডের কোনো ধারণা ছিল না, তাই তারা আশা করেছিল হিটলারের আক্রমণ ঘটলে ইউরোপের শক্তিবর্গের সাহায্যে জার্মান বাহিনীকে অনায়াসে পরাস্ত করতে পারবে। ভার্সাই চুক্তির শর্ত হিটলার যখন একের পর এক লঙ্ঘন করে চলেছে, সেই সময় ইংল্যান্ড, ফ্রান্স নিজেদের নিরাপত্তার জন্য হিটলারের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে উৎসাহিত হয়নি। হিটলারের চাইতে কমিউনিস্ট রাশিয়া সেই সময় হয়ে উঠেছিল ইউরোপীয় দেশগুলোর কাছে মহাশত্রু স্বরূপ। তাই তারা হিটলারকে বাধা দেওয়ার প্রয়োজন বোধ করল না। ইউরোপীয় দেশগুলির সুবিধাবাদী নীতির সুযোগটাই নিয়েছিলেন হিটলার। 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর হিটলারের জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করল, আর সেই দিন থেকে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পোল্যান্ডকে পরাস্ত করার পর জার্মান বাহিনীর অগ্রসর শুরু হলো। এরপর হিটলারের দখলে এলো নরওয়ে ও ডেনমার্ক। পরে আক্রান্ত হলো ফ্রান্স। দুপক্ষের তুমুল যুদ্ধের পর ফরাসি বাহিনী পরাজিত হলো। ইউরোপের অপর দেশেও যুদ্ধ থেকে সরে থাকতে পারল না। দেখতে দেখতে সমগ্র ইউরোপ, আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন। ফ্রান্স জয়ের পর স্লোভাকিয়া আর গ্রিস জার্মানদের দখলে এলো। ফরাসি পরাজয়ের পরেই ইতালি জার্মানদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এবার যোগ দিল রোমানিয়া ও বুলগেরিয়া। ফলে সমগ্র দক্ষিণ ইউরোপ জুড়ে জার্মানদের নিয়ন্ত্রণ বিস্তৃত হয়ে পড়ল। জার্মান বাহিনী যখন একের পর এক যুদ্ধ জয় করে চলেছে, ঠিক সেই সময় হিটলার দেশ জুড়ে শুরু করলেন নারকীয় ইহুদি গণহত্যা। হিটলারের এই নৃশংসতা মানব সভ্যতার এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। হাজার হাজার ইহুদিকে নির্বিকারে বন্দী করা হয়, তাদের জনবসতিহীন সীমান্তের অঞ্চলে নিয়ে গিয়ে বন্দি নিবাসে রাখা হয়। সেখানে তাদের মারা হলো নির্মম যন্ত্রণা দিয়ে। গুলি খরচ কমাবার জন্য হিটলার গ্যাস চেম্বার তৈরি করলেন। চারিদিকে বদ্ধ বিশাল এক ঘরে 200 জন করে ইহুদিকে ঢুকিয়ে দিয়ে কার্বন মনোক্সাইড গ্যাস ছেড়ে কয়েক মিনিটের মধ্যে তাদেরকে মেরে ফেলা। মৃতদেহগুলোকে বার করে এনে বাইরে পুঁতে ফেলা হতো। এভাবেই 3 বছরে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে নৃশংসতার চরম শিখরে পৌঁছে গেছিল। ফ্রান্সের পতনের পর হিটলার রাশিয়া আক্রমণ করলেন 1941 সালে 22 জুন। উচ্চ আকাঙ্ক্ষা হিটলারের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল রাশিয়া আক্রমণ। প্রথমে জার্মান বাহিনীকে বিজয় হতে থাকলেও শেষ পর্যন্ত রুশ সেনাবাহিনীর মরণপণ লড়াইয়ের মুখে পরাজিত হয়। রাশিয়ায় যখন যুদ্ধ চলছে, ঠিক সেই সময়ে হিটলারের নির্দেশে রোমেন আফ্রিকায় যুদ্ধ শুরু করে। এভাবে ইউরোপ, আফ্রিকা জুড়ে যুদ্ধের লেলিহান শিখা প্রজ্বলিত করলেন হিটলার। এশিয়া, জাপান, জার্মানির পক্ষে যোগ দেয় এবং আমেরিকার পার্ল হারবার বিধ্বংস করে। ফলে আমেরিকাও প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল। ইরার সেনাপতি মন্টোগোমারি রোমেলকে পরাজিত করলেন। 6 মাস যুদ্ধের পর রাশিয়ার স্ট্যালিনগ্রাদে জার্মান বাহিনী লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করল। স্বভাবত অনেক সেনাপতি হিটলারের প্রতি বিরূপ হয়ে উঠেছিল। অনেকেই তাকে হত্যারও চেষ্টা করেছিলেন। বাধ্য হয়ে সঙ্গীদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন হিটলার। সর্বক্ষণের জন্য ট্রেনতে আশ্রয় গ্রহণ করলেন।
এই সময় তার একমাত্র সঙ্গী ছিলেন প্রাণপ্রিয় ইভা ব্রাউন। অসাধারণ সংগঠন শক্তি, বুদ্ধি ও প্রবল ব্যক্তিত্বের অধিকারী হয়েও হিটলার ছিলেন বিকৃত মানসিকতার অধিকারী। ফলে সুদক্ষ সেনাবাহিনী গড়ে তুলেও ক্ষমতা লাভের উচ্চ আকাঙ্ক্ষার তাড়নায় তিনি নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছিলেন। চারিদিক থেকে যখন জার্মান বাহিনী পরাজয়ের সংবাদ আসতে লাগলো, সেই সময় 1945 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল রাশিয়ার লাল ফৌজ বার্লিন অবরোধ করে ফেলল। নিরুপায়ে আশাহত হিটলার কাল বিলম্ব না করে ট্রেনের মধ্যেই নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। একই সঙ্গে ইভা ব্রাউন বিষ খেয়ে হিটলারকে অনুসরণ করেন।